আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা ফেরত এলাম আমাদের অ্যান্টি মাইক্রোবিয়ালস ধারাবাহিক যে প্লেলিস্টটি ছিল সেই প্লেলিস্টে। বিগত ক্লাসে আমরা অ্যান্টি মাইক্রোবিয়ালস সম্পর্কে একটা বেসিক ধারণা দিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়ালস বা বিশেষ করে অ্যান্টি ব্যাকটেরিয়াল যে ড্রাগগুলো রয়েছে, অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগগুলোর অ্যাক্টিভিটি স্পেকট্রাম নিয়ে। মানে কোন কোন ব্যাকটেরিয়ার কোন ব্যাকটেরিয়ার উপরে কোন ধরনের অ্যান্টিবায়োটিক বেশি কাজ করে, কিংবা অ্যান্টিবায়োটিকগুলো আমরা যে দেখছি এক একটা ব্যাকটেরিয়ার উপরে এক এক রকমের অ্যান্টিবায়োটিক কাজ করছে, কেউ কাজ করছে না। সো এই ভ্যারিয়েশনগুলো কেন হচ্ছে সেগুলো আমরা আজকের ক্লাসে একটু বোঝার চেষ্টা করব। সো আজকের ক্লাসটাতে আমার মেইন উদ্দেশ্য থাকবে হচ্ছে ব্যাকটেরিয়াগুলোকে কিছু কিছু ক্লাসে ভাগ করা, যাতে করে আমরা বিভিন্ন যে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগগুলো পড়ছি সেই অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগগুলোর অ্যাক্টিভিটি স্পেকট্রামটা যেন আমরা পরবর্তীতে যখন ইন্ডিভিজুয়াল ড্রাগ পড়বো তখন যেন আমরা ভালোভাবে বুঝতে পারি যে হ্যাঁ, আমরা এটাই বোঝাতে চাচ্ছিলাম। বেসিক্যালি আমরা জানি যে আমাদের অ্যান্টিবায়োটিকগুলো আসলে সিলেক্টিভ টক্সিসিটির উপরে কাজ করে। সিলেক্টিভ টক্সিসিটি কী সেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। সিলেক্টিভ টক্সিসিটি হচ্ছে এমন একটা ব্যাপার যে আমরা সিলেক্টিভলি কেবলমাত্র ব্যাকটেরিয়াকে ধ্বংস করব উইদাউট ড্যামেজিং হোস্ট। সো এই সিলেক্টিভ টক্সিসিটির মেইন কয়েকটা বৈশিষ্ট্য ছিল যে আমরা দেখছিলাম আমরা ব্যাকটেরিয়ার সেল ওয়াল, তারপরে হচ্ছে ব্যাকটেরিয়ার যে প্রোটিন সিনথেসিস মেকানিজম, তারপর হচ্ছে ডিএনএর বা একসাথে যদি আমরা বলি নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আরএনএ একসাথে যদি আমরা বলি যে নিউক্লিক অ্যাসিড, সেই নিউক্লিক অ্যাসিড সৃষ্টির যেই ধাপগুলো, সেই ধাপগুলোকে আমরা এক্সপ্লয়েট করে আমরা এক একটা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন ব্যাখ্যা করেছিলাম। সো এখন দেখা গেছে যে এই সেল ওয়ালে এক এক ব্যাকটেরিয়া এক এক রকম সেল ওয়ালের ক্যারেক্টারিস্টিক প্রদর্শন করে। শুধু সেল ওয়াল নয়, যে প্রোটিন সিনথেসিস বলি কিংবা অন্যান্য যেই সেল মেমব্রেনের স্ট্রাকচারের ভ্যারিয়েশন, এই স্ট্রাকচারের ভ্যারিয়েশনগুলোর কারণে এক এক ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে এক এক ড্রাগের প্রতি বেশি সেন্সিটিভ, আবার এক এক ড্রাগের প্রতি একটু রেজিস্ট্যান্স শো করে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের সেল ওয়ালটাই একটা ডিটারমাইনিং ফ্যাক্ট হয়, এবং আরেকটা হয় হচ্ছে আমাদের সেল মেমব্রেন। কেন সেল ওয়াল এবং সেল মেমব্রেন ডিটারমাইনিং ফ্যাক্ট হয় এটা আমরা অলরেডি মাইক্রোবায়োলজিতে পড়ে এসেছি, আমরা জাস্ট এখন আবার একটু রিক্যাপ করব। বেসিক্যালি আমরা ব্যাকটেরিয়ার সেল ওয়ালটার যে সেই ডিফারেন্সটা জানার জন্য গ্রাম স্টেনিংটা করে থাকি। একদম ইজিয়েস্ট ওয়েতে আমরা দুইটা ক্লাসে ভাগ করে ফেলি গ্রাম স্টেনিং করে। এছাড়াও গ্রাম স্টেনিং ছাড়াও আমরা মডিফাইড অনেকগুলো স্টেইন করে থাকি, যেমন জেডএন স্টেইনিং করে থাকি। এছাড়াও অ্যাসিড ফাস্ট স্টেইনিং করে থাকি, যেগুলো হচ্ছে যে সকল ব্যাকটেরিয়া গ্রাম স্টেইনিংয়ের প্রতি সেন্সিটিভ না, গ্রাম স্টেইনিং দ্বারা যাদেরকে স্টেইন করা যায় না, তাদেরকে আমরা ওই ধরনের স্পেশাল কিছু স্টেইনিংয়ের আওতায় এনে দেখার চেষ্টা করি। এবং আলটিমেটলি এইভাবেই আমরা বলতে পারি যে আজকের ক্লাসের ক্লাসিফিকেশনটাকে সাজানোর চেষ্টা করেছি। সো গ্রাম স্টেইনিংয়ের স্টেপসগুলো আসলে কী জিনিস? গ্রাম স্টেইনিংয়ের স্টেপগুলো আমরা অলরেডি জানি। প্রথমে হচ্ছে আমরা প্রাইমারি স্টেইনিং করি। এই প্রাইমারি স্টেইনিং কী দিয়ে করা হয়? প্রাইমারি স্টেইনিং করা হয় হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট স্টেইন দিয়ে। ক্রিস্টাল ভায়োলেট স্টেইন দেওয়ার পরে 60 সেকেন্ড যদি আমরা রেখে দিলে দেখব যে আমাদের একটা যে প্লেট থাকে বা ডিস্ক, যেটার মধ্যে আমরা কালচার করতে নিছিলাম বা যেটার মধ্যে আমরা মাইক্রোস্কোপে দেখব বলে রাখছিলাম, সেই প্লেটের মধ্যে যতগুলো ব্যাকটেরিয়া আছে, আইদার গ্রাম পজিটিভ হোক অথবা গ্রাম নেগেটিভ হোক, তারা সবাই মোটামুটি এই ক্রিস্টাল ভায়োলেট স্টেইন ধারণ করে। এরপরে আমরা এই স্টেইনটাকে আরেকটু পাকাপোক্ত করার জন্য মর্ডেন্টিং করে থাকি। মর্ডেন্টিং কী দিয়ে করে থাকি? মর্ডেন্টিং করে আমরা হচ্ছে আয়োডিন দিয়ে মর্ডেন্টিং করলে যেটা হয় যে আমাদের ক্রিস্টাল ভায়োলেট স্টেইনটা একদম স্ট্রংলি এই ব্যাকটেরিয়াগুলো ধরে রাখে। তারপরে আমরা যেটা করি হচ্ছে ইথাইল অ্যালকোহল দিয়ে স্টেইনটাকে ওয়াশ করার চেষ্টা করি। এখানে ইথাইল অ্যালকোহলের পরিবর্তে আমরা চাইলে অ্যাসিটোনও ইউজ করতে পারতাম। সো এখানে অ্যাসিটোন ইউজ করলে বা ইথাইল অ্যালকোহল দিয়ে ধুইলে যেই ডিফারেন্সটা তৈরি হয়, যে গ্রাম পজিটিভ যেই ব্যাকটেরিয়াগুলো থাকে
গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলা তারা তাদের স্টেইনটাকে ধরে রাখে, কিন্তু গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়াটা আছে সেটা তার স্টেইনটাকে হারিয়ে ফেলে। এরপরে আমরা সেকেন্ডারি স্টেইনিং করি। তো সেকেন্ডারি স্টেইনিং করি হচ্ছে আমরা এখানে স্যাফরানিন আছে, বাট আমরা প্র্যাকটিক্যালি হচ্ছে কার্বল ফুসিন দিয়ে করি। তো করার পরে ওই যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো সেগুলো তারা কিন্তু এই কার্বল ফুসিনের যে কালার সেই কালারটাকে ধারণ করে, কিন্তু গ্রাম পজিটিভ যেগুলো ছিল সেগুলো আগে থেকেই তো তারা ডিসকালার্ড হয়নি। সো তারা ওই আগের প্রাইমারি স্টেইনিংয়ে যেই ক্রিস্টাল ভায়োলেট রাখছিলাম সেই ক্রিস্টাল ভায়োলেটের কালারটাকেই ধারণ করে রাখে। সো এইখান থেকে আমরা বলতে পারি যে আমাদের গ্রাম নেগেটিভ যারা আছে, গ্রাম নেগেটিভগুলো হচ্ছে সেকেন্ডারি স্টেইনিংয়ের কালার নেয়, যেটা হচ্ছে আমরা বলি হচ্ছে পার্পলিশ বা রেডিশ পার্পল। আর গ্রাম পজিটিভগুলো হচ্ছে প্রাইমারি স্টেইনিংয়ের কালারটাকেই ধরে রাখে। সেটা কী ছিল? সেটা হচ্ছে ব্লুইশ ভায়োলেট। সো কেন এই পার্থক্যটা হচ্ছে তাদের এই পার্থক্যটা হচ্ছে তাদের সেল ওয়ালের যে ডিফারেন্স আছে, সেল ওয়ালের ডিফারেন্সের কারণে। সো আমরা জানি ব্যাকটেরিয়ার সেল ওয়ালে একটা সবচাইতে গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হচ্ছে পেপটিডোগ্লাইকান। সো এই পেপটিডোগ্লাইকানটা কি, এটা আমরা মাইক্রোবায়োলজিতে ইন ডিটেইলসে আশা করি পড়ে এসেছি। এখন জাস্ট আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করছি, এই কারণে একটু দ্রুত যাচ্ছি। সো এই পেপটিডোগ্লাইকানের যে লেয়ারটা সেটাই আমাদের বেসিক্যালি ক্রিস্টাল ভায়োলেট স্টেইনটাকে ধরে রাখে। গ্রাম পজিটিভ যেই ব্যাকটেরিয়াটা আছে সেই ব্যাকটেরিয়াতে এই পেপটিডোগ্লাইকানের লেয়ার অনেক বেশি থাকে, যেই কারণে এই যে ডিকালারেশন করার সময় যখন আমরা ইথাইল অ্যালকোহল বা অ্যাসিটন দিই, তারা কিন্তু এখান থেকে এই প্রথম প্রাইমারি স্টেইনিংয়ের যেই ভায়োলেট রঙটা রয়েছিল সেই ভায়োলেট রঙটা কিন্তু ছাড়ে না, কিন্তু বা ছাড়লেও বলা যায় যে একদম যেই সময় আমরা দেই গ্রাম স্টেইনিংয়ের এই সময়টা কেন গুরুত্বপূর্ণ? সময়টা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে যে এই সময়টাই ডিটারমাইন করে যে কতটুকু কালারাইজেশন বা কতটুকু ডিসকালারেশন আমার প্রয়োজন। এখন এই সময়ের মধ্যে কেবলমাত্র শুরুর দিকের কয়েকটা লেয়ার, এখানে পেপটিডোগ্লাইকানের গ্রাম পজিটিভের প্রায় 40টার বেশি লেয়ার থাকে। সো এর মধ্যে মাত্র একটা বা দুইটা লেয়ারের কালারটা ডিসকালার্ড হয়ে যায়, কিন্তু গ্রাম নেগেটিভে পেপটিডোগ্লাইকানের লেয়ার থাকে হচ্ছে মাত্র 2 থেকে 3টা। সো এত কম লেয়ার থাকার কারণে ওই 2 থেকে 3টা বেসিক্যালি সম্পূর্ণরূপেই তখন কালারটাকে ছেড়ে দেয়। এখন যদি আমরা এইটার বদলে বেশি সময় নিতাম, 5 থেকে 10 সেকেন্ডের পরিবর্তে যদি আমরা এখানে 1 মিনিট ব্যবহার করতাম, তাইলে এমনও হইতে পারতো যে এইখান থেকেও 20 থেকে 30টা লেয়ার তাদের পেপটিডোগ্লাইকান লেয়ার তাদের এই ক্রিস্টাল ভায়োলেটের কালারটা ছেড়ে দিত। তখন কিন্তু আমাদের গ্রাম স্টেইনিংয়ের রেজাল্টে কিন্তু একটা বড় সড়ো গোলমাল চলে আসতো, কারণ তখন গ্রাম পজিটিভের এই 20 থেকে 30টার মতো লেয়ার যেহেতু পেপটিডোগ্লাইকানের লেয়ারটাকে ডিসকালার্ড হয়ে গেছে, তখন কিন্তু এই গ্রাম পজিটিভের ব্যাকটেরিয়াও কিন্তু আলটিমেটলি এই গ্রাম নেগেটিভের মতোই দেখাইতো। সো বেসিক্যালি যে ঘটনাটা হচ্ছে যে এই অল্প সময়ের মধ্যে কেবলমাত্র অল্প কিছু লেয়ার ডিসকালার্ড হতে পারে। যেহেতু আমাদের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় পেপটিডোগ্লাইকানের লেয়ার থাকে খুবই কম, সেই কারণে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সম্পূর্ণরূপে ডিসকালার্ড হয়ে যায়, এবং পরবর্তীতে যখন আমরা সেকেন্ডারি স্টেইনিং করলে তখন সেকেন্ডারি স্টেইনের কালার এই পেপটিডোগ্লাইকান লেয়ারটা দখল করে নেয়। ঠিক এই কারণেই বেসিক্যালি আমাদের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো তাদের স্টেইনিং প্রপার্টিতে ভিন্নতা দেখায়। এছাড়াও স্টেইনিং প্রপার্টির এই পেপটিডোগ্লাইকানের লেয়ার ছাড়াও তাদের সেল ওয়ালের মারাত্মক কিছু পার্থক্য দেখা যায়। যেমন এই গ্রাম নেগেটিভে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আউটার মেমব্রেন আছে, যেটা গ্রাম পজিটিভে নাই। এই গ্রাম নেগেটিভের আউটার মেমব্রেনে আমরা দেখতে পাই যে এখানে নর্মাল ইনার মেমব্রেনে যেই রকম ফসফোলিপিড বাইলেয়ার, এখানেও ঠিক একই রকম ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। বাট এখানে যদি এক্সটার্নাল লিফলেট, এখানে দেখি 2টা লিফলেট আছে, এটা হচ্ছে এক্সটার্নাল লিফলেট আর এটা হচ্ছে ইন্টারনাল লিফলেট। সো এই এক্সটার্নাল লিফলেটে কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটু মডিফিকেশন আছে। কোন জায়গায় সেই মডিফিকেশন? যেমন এই যে এটা একটা। সো এই মডিফিকেশনগুলো কি?
এগুলো হচ্ছে আমাদের লাইপো পলিস্যাকারাইড। দেখেন এখানের মধ্যে নামের মধ্যেই আছে, লাইপো মানে লিপিড, পলি মানে অনেক, আর স্যাকারাইড মানে কি, স্যাকারাইড মানে তো সুগার। তার মানে এখানে সুগার এবং লিপিডের একটা আলাদা পার্টিকেল, একটা আলাদা মলিকিউল এখানে পাওয়া যাচ্ছে। তারপরে এই এক্সটার্নাল যেই আউটার মেমব্রেনটা আছে, এই আউটার মেমব্রেনে আমরা দেখতে পাচ্ছি একটা স্পেশাল প্রোটিন আছে, যেটাকে আমরা বলছি হচ্ছে পোরিন, যেটাকে আমরা কি বললাম, পোরিন। এই পোরিনটাও তাদের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিকের কার্যক্রমে একটু ভূমিকা রাখে। যেমন এই পোরিনটা কিন্তু আমরা গ্রাম পজিটিভের বেলায় দেখছি না। গ্রাম পজিটিভে কেবলমাত্র ইনার মেমব্রেনের যে প্রোটিনটা আছে, সেই প্রোটিনটাই একটা অ্যান্টিবায়োটিককে ভিতরের দিকে নিয়ে যাবে। কোন ধরনের অ্যান্টিবায়োটিককে ভেতরে নেবে? সেই ধরনের অ্যান্টিবায়োটিক যেগুলো হচ্ছে আমাদের প্রোটিন সিনথেসিস এবং নিউক্লিক অ্যাসিড যেই সিনথেসিস বা মেটাবলিজম আছে, সেই ধরনের কাজগুলো করে থাকে। তারা তো যেহেতু সেলের ভিতরে করে, তো তাদেরকে সেলের ভিতরে নিবে হচ্ছে গ্রাম পজিটিভে কেবলমাত্র এই প্রোটিনটা জড়িত। কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে এই যে পোরিন প্রোটিনটা, এই পোরিন প্রোটিনটাও বেসিক্যালি এই অ্যান্টিবায়োটিকগুলোকে ভিতরের দিকে ঢুকায়। সো বিভিন্ন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বিভিন্ন রকমের পোরিন প্রোটিন সিনথেসাইজ করে, এবং এই কারণে বিভিন্ন রকমের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিকের প্রতি সাসেপ্টিবিলিটি শো করে। এবং এই তাদের সাসেপ্টিবিলিটি অবশ্যই গ্রাম পজিটিভের সাসেপ্টিবিলিটি চাইতে ভিন্ন হয়। আর এই প্রোটিনটা তো আছেই, অবশ্যই আছে। এই আর কি, এইখানে যেই পেরিপ্লাজমিক স্পেস আছে, এই পেরিপ্লাজমিক স্পেসটা কিছু এনজাইম দ্বারা দখল করা থাকে। এই এনজাইমগুলোর মধ্যে একটা স্পেশাল এনজাইম হচ্ছে বিটা ল্যাকটামেজ। এই বিটা ল্যাকটামেজ সে তার নামের মধ্যেই তার পরিচয় দিচ্ছে। সে হচ্ছে বিটা ল্যাকটামকে এজ মানে তো এনজাইম, তার মানে সে বিটা ল্যাকটামকে ভাঙবে। বিটা ল্যাকটাম তো আমরা জানি আমাদের যেই পেনিসিলিন, সেফালোস্পোরিন, তারপরে হচ্ছে মনোব্যাকটাম এবং আরবাপেনাম, যেই চারটা ব্রড ক্লাসের সেল ওয়ালের উপরে কার্যকর এনজাইম, যে সেল ওয়ালের উপর কার্যকারী অ্যান্টিবায়োটিক রয়েছে, সেই অ্যান্টিবায়োটিকগুলো হচ্ছে এই বিটা ল্যাকটাম রিং ধারণ করে। সো এই বিটা ল্যাকটামেজ হচ্ছে এই বিটা ল্যাকটাম রিংকে ভেঙে দেয় আলটিমেটলি। তখন আমাদের ব্যাকটেরিয়ার যে সকল ব্যাকটেরিয়া এই বিটা ল্যাকটামেজ ক্যারি করে, তারা আমাদের এই বিটা ল্যাকটাম রিংযুক্ত অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে পড়ে। সো এই গেল হচ্ছে আমাদের বেসিক গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ সংক্রান্ত আলোচনা। এছাড়াও আমরা তো মাইক্রোবায়োলজিতে পড়ছি যে গ্রাম নেগেটিভের যেই আউটার মেমব্রেন, এই আউটার মেমব্রেনের লিপোপলিস্যাকারাইডের মধ্যে থাকে হচ্ছে লিপিড এবং সোমাটিক অ্যান্টিজেন। সেটা বেসিক্যালি আমাদের এন্ডোটক্সিন হিসাবে কাজ করতে পারে, কিন্তু গ্রাম পজিটিভের এই এন্ডোটক্সিন নাই। সো যাই হোক, ওগুলার দিকে আমরা না হয় নাই যাই, আমরা জাস্ট ফার্মাকোলজিতে যতটুকু লাগবে আমাদের জন্য ঠিক ততটুকুই আমরা টাচ করার চেষ্টা করব। সো এখন ওই যে আমরা বললাম সব ব্যাকটেরিয়া আসলে গ্রাম স্টেইনিং নেয় না, কিছু কিছু ব্যাকটেরিয়া একটু দুষ্টু প্রকৃতির হয়ে থাকে, তো তাদেরকে বিশেষ পদ্ধতিতে স্টেইন করা হয়। এদের মধ্যে যেমন জেডএন স্টেইন হতে পারে, তারপরে অ্যাসিড ফাস্ট স্টেইন হতে পারে। সো অ্যাসিড ফাস্ট বেসিক্যালি জেডএন স্টেইনটাই হচ্ছে অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়াকে সেটাকে ডিটারমাইন করে। অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া দেখার জন্য আমরা জেডএন স্টেইনিংটা করে থাকি। এছাড়াও আরও স্টেইনিং হতে পারে, যেমন স্পাইরোশিট, একটু পরেই আমরা পড়বো। স্পাইরোশিট জাতীয় যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে তাদের জন্য আলাদা স্টেইনিং আছে। পরে কিছু ব্যাকটেরিয়া যেমন আমাদের কোরাইনে ব্যাকটেরিয়াম ডিপথেরি, সেখানে কিছু মেটাক্রোমাটিক গ্র্যানিউলস পাওয়া যায়। সেই মেটাক্রোমাটিক গ্র্যানিউলস মানে হচ্ছে যারা তাদের সময়ের সাথে রঙটাকে পরিবর্তন করে। সো এই ধরনের গ্র্যানিউলসকে দেখার জন্য আমরা আলবার্ট স্টেইনিং করে থাকি। সো নানা রকম প্রসেসের মাধ্যমে, কিংবা অনেক সময় আমরা ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি করে থাকি। সো এই ধরনের প্রসেস করে আমরা যেসব ব্যাকটেরিয়া গ্রাম সেন্সিটিভ না, তাদেরকে সেপারেট করার চেষ্টা করি। সো এই ধরনের ব্যাকটেরিয়াকে আমরা সরাসরি একটা ব্রডার ক্লাসে ক্লাসিফাই করি। যেমন হচ্ছে যাদেরকে একটা ব্রডার ক্লাসে ক্লাসিফাই করি তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়া। সো এদের নিয়েও আমরা আজকের ক্লাসেই আমরা ডিসকাশন করব। সো এখান থেকে একটা প্রশ্ন যদি আমি করি যে বেসিক্যালি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এদের মধ্যে যেই অ্যান্টিবায়োটিক স্পেকট্রাম, সেই অ্যান্টিবায়োটিক স্পেকট্রামের সবচাইতে বেশি ভ্যারিয়েশন কোন ধরনের অ্যান্টিবায়োটিকে হবে?
আশা করি সবাই বুঝতে পারছি, যেহেতু তাদের সেল ওয়ালের স্ট্রাকচার ভিন্ন, সেই কারণে যে সকল অ্যান্টিবায়োটিক সেল ওয়ালের উপরে কাজ করে তাদের সাসেপ্টিবিলিটি, তাদের স্পেকট্রাম এই গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য খুবই খুবই ভ্যারিয়েশন প্রদর্শন করে। শুধু তারাই নয়, বাকিরাও কিন্তু করে। বাকিদের করার কারণ হচ্ছে এই যে এখানে যে একটা পোরিন প্রোটিন আছে, সেই পোরিন প্রোটিনটা। সো এখন আমরা আমাদের ফার্মাকোলজিতে যেটা সবচাইতে বেশি লাগবে সেটা হচ্ছে যে আমরা দেখব যে বলে যে পেনিসিলিন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার প্রতি বেশি কাজ করে, আবার কিছুদিন পরে দেখব যে ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন গ্রাম পজিটিভের উপরে কাজ করে, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে যখন ফিফথ জেনারেশন বা থার্ড জেনারেশন থেকে শুরু করে উপরেরগুলো রয়েছে সেগুলো গ্রাম নেগেটিভের প্রতি বেশি কাজ করে। সো এদের যেই এক্সাম্পলগুলো যদি আমরা ইন্ডিভিজুয়ালি একটা ড্রাগ অনুসারে পড়তে যাই তাহলে আমাদের মাথা গরম হয়ে যাবে। তার চাইতে ভালো আমরা সবার আগে কে গ্রাম পজিটিভ আর কে গ্রাম নেগেটিভ তাদের একটা আলাদা ক্লাসিফিকেশন করে নিই। এই ক্লাসিফিকেশনটা যে আমার শুধুমাত্র ফার্মাকোলজিতে লাগবে তাও নয়, আমরা ভবিষ্যতে যখন মাইক্রোবায়োলজি পড়বো তখন দেখবো এই ক্লাসিফিকেশনটা আমাদের অনেক বেশি হেল্প করবে। আমি এখন যেই ক্লাসিফিকেশনটা দেখাচ্ছি এই ক্লাসিফিকেশনটা লেন্স এর মাইক্রোবায়োলজি বইতে সরাসরি আপনি পাবেন না, সরাসরি আপনি লেন্স মাইক্রোবায়োলজি বই খুঁজলে পাবেন না, কিন্তু আমি লেন্সের বাইরে একটা কথাও বলবো না, একটুক বলে রাখতে পারি। সো এই ক্লাসিফিকেশনটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার একত ফার্মাকোলজিতে হেল্প করা, আর দ্বিতীয়ত হচ্ছে এই ক্লাসিফিকেশন দেখার পরেই আপনি বুঝতে পারবেন যে এটা মাইক্রোবায়োলজির বিভিন্ন এক্সাম্পল মনে রাখতে কতটা হেল্পফুল হবে। সো আমরা বললাম যে গ্রাম পজিটিভ, দেখেন গ্রাম পজিটিভ হচ্ছে ব্লুইশ পার্পেল। সো গ্রাম পজিটিভের এদেরকে আমরা ব্রড স্পেকট্রামে যখন মাইক্রোস্কোপের নিচে দেখব তখন দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারবো। এক হচ্ছে কক্কাস, আরেক হচ্ছে ব্যাসিলাস। প্লুরালে যদি আমরা বলি তাহলে ব্যাসিলি লিখি। সো এই কক্কাসকে প্লুরালি লিখি যেহেতু অনেকগুলো নিয়ে আলোচনা করব। কক্কাই এবং ব্যাসিলাই, বুঝতেই পারছি কক্কাই কীরকম হবে। কক্কাই হবে এইরকম গোল, আর ব্যাসিলাই হবে কীরকম, একটু রড শেপড। আমি অনুরোধ করব যে যারা ভিডিওটা দেখছেন আমার সাথে সাথে লিখে ফেলার চেষ্টা করেন, আমার সাথে সাথে লিখলে আপনাদের এটা মনে থাকতে সুবিধা হবে। সো এই কক্কাই, এটা তো আমরা মাইক্রোস্কোপের নিচে দেখে প্রথমে দেখলাম যে এটা পজিটিভ। কীভাবে বুঝলাম যে এটার রং ব্লুইশ ভায়োলেট। তারপরে এটা শেপ দেখলাম যে এটার শেপটা কীরকম, এটার শেপটা গোলাকার, সুতরাং এটাকে আমরা বললাম কক্কাই। এখন এই কক্কাইটাকে আমরা একটা টেস্ট করব যে এটার মধ্যে ক্যাটালেজ আছে কিনা, ক্যাটালেজ এনজাইমটা আছে কিনা। আমরা জানি ক্যাটালেজ কী করে, ক্যাটালেজ হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে অক্সিজেন আর পানিতে কনভার্ট করে। সো এই ক্যাটালেজ কার আছে? এই ক্যাটালেজ আছে হচ্ছে আমাদের স্ট্যাফাইলোকক্কাসের। আর এই ক্যাটালেজ নাই কার? ক্যাটালেজ নাই হচ্ছে স্ট্রেপ্টোকক্কাসের। সো এখান থেকে আমি যদি একটা আমার মনে আছে যে মাইক্রোবায়োলজিতে আমরা পড়ছিলাম ক্যাটালেজের কাজ কী ছিল। যে সকল ব্যাকটেরিয়া অ্যারোবিক তাদের শক্তি উৎপাদনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে হাইড্রোজেন পারঅক্সাইড বা অন্যান্য অক্সিডেটিভ মলিকিউলস তৈরি হয়। এই মলিকিউলস, বিশেষ করে এই হাইড্রোজেন পারঅক্সাইডকে যদি না ভাঙতে পারে, হাইড্রোজেন পারঅক্সাইডটা কিন্তু তখন সেল ওয়াল বা সেলের ডিএনএ বা অন্যান্য যে প্রোটিনগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে দেবে। সুতরাং যাদের ক্যাটালেজ আছে তারা কিন্তু অ্যারোবিক পদ্ধতিতে তারা শক্তি উৎপাদন করতে পারবে। সুতরাং এখান থেকে আমরা বলে ফেলতে পারি স্ট্যাফাইলোকক্কাস একটা অ্যারোবিক। কিন্তু এই ক্যাটালেজ যেহেতু নাই, সুতরাং স্ট্রেপ্টোকক্কাস সে কমপ্লিটলি অ্যারোবিক না। এখানে স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে আমরা পাবো অ্যানারোবিক এবং কিছু পাবো ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক। কিছু আছে পিওর অ্যানারোবিক, কিছু পাবো
ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক। কারণ হচ্ছে এদের যেহেতু ক্যাটালিস্ট নাই, সুতরাং এরা এয়ারের উপস্থিতিতে যদি হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয় এরা মারা যাবে। সো এখানে স্ট্যাফাইলো মানে কি? স্ট্যাফাইলো মানে হচ্ছে আঙ্গুরের থোকা যেরকম থাকে ওই রকম থাকবে। সো এই স্ট্যাফাইলো কক্কাসগুলো থাকবে হচ্ছে অনেকটা এইরকম। আর স্ট্রেপ্টো মানে হচ্ছে চেইন। স্ট্রেপ্টোকক্কাস তারা হচ্ছে এইরকম চেইন, রেলগাড়ির মতো একটার পর একটা থাকবে। সো এখন এই স্ট্যাফাইলোকক্কাসের ভিতরে আবার অনেকগুলো ভ্যারিয়েশন আছে। এই ভ্যারিয়েশনগুলো দেখার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এদের মধ্যে কার কোয়াগুলেজ এনজাইম আছে সেটা দেখব। কার কোয়াগুলেজ এনজাইম আছে? কোয়াগুলেজ এনজাইম কার আছে? এই কোয়াগুলেজ এনজাইম আছে হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের। আর নাই কাদের? নাই হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস এপিডারমাইডিস এবং স্ট্যাফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। এদের কোয়াগুলেজ এনজাইম নাই। এখন এই কোয়াগুলেজ এনজাইমটা আসলে কি করে? এই কোয়াগুলেজ এনজাইমটা হচ্ছে এই স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের একটা খুবই গুরুত্বপূর্ণ ভিরুলেন্স ফ্যাক্টর। সে কি করে? এই কোয়াগুলেজ এনজাইমটা সে হচ্ছে আমার বডিতে যেই ফাইব্রিন আছে সেই ফাইব্রিন কিন্তু আমার বডিতে ফাইব্রিনোজেন এই ফর্মে থাকে। কোয়াগুলেজ এনজাইমটা ফাইব্রিনোজেনকে ভেঙে ফাইব্রিনে কনভার্ট করে। ফাইব্রিনে কনভার্ট করলে কি হয়? এই স্ট্যাফাইলোকক্কাসের চারদিকে এইরকম ফাইব্রিন মেশ জমা হইলে যেটা হয় যে আমার যেই অ্যান্টিবায়োটিকটা আমি দিচ্ছি সেই অ্যান্টিবায়োটিকটা এই ফাইব্রিন মেশটাকে পায়ার্স করতে অনেক বেশি কষ্ট করতে হয়। পাশাপাশি আমার বডির যেই সেলগুলো, ইমিউন সেলগুলো রয়েছে, বিশেষ করে নিউট্রোফিল, সেই নিউট্রোফিলও এই ফাইব্রিনটাকে পায়ার্স করে ওইখানে গিয়ে স্ট্যাফাইলোকক্কাসকে ধ্বংস করতে একটু কাঠখড় পোহাতে হয় আর কি। সো এই কারণে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসকে আমরা দেখব আমাদের বডিতে যেসব লোকালাইজড অ্যাবসেস ফর্ম হয়। লোকালাইজড অ্যাবসেসের মধ্যে আমরা বলতে পারি ফলিকুলাইটিস, কার্বাঙ্কল, কার্বাঙ্কল, তারপরে বলতে পারি আমরা লোকালাইজড অন্য যে কোনো অ্যাবসেস, তারপরে হতে পারে এই ধরনের লোকালাইজড ইনফেকশনগুলা এগুলা করার প্রবণতা স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের যেহেতু তার কোয়াগুলেজ আছে, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের অনেক বেশি। এই স্ট্যাফাইলোকক্কাস এপিডারমাইডিস অথবা স্যাপ্রোফাইটিকাস অথবা স্ট্রেপ্টোকক্কাসের যে স্ট্রেইনগুলো রয়েছে সেই স্ট্রেপ্টোকক্কাসের প্রজাতিগুলোর তুলনায় স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের এই কার্বাঙ্কল অ্যাবসেস এটা তৈরির প্রবণতা সবচাইতে বেশি। এই জিনিসটা আমাদের কাজে লাগবে যখন আমরা পেনিসিলিনের একটা ইন্ডিকেশন পড়ব, তখন আমরা দেখব যে এইরকম স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশনে এদের এই কার্বাঙ্কল আছে, ফিউরাঙ্কল আছে, অ্যাবসেস আছে, এইরকম নানা রকম কথা আছে। বেসিক্যালি ফারাঙ্কল হচ্ছে ছোট আর কার্বাঙ্কল হচ্ছে অনেকগুলো যখন একসাথে। মেইন ইনফেকশনটা হচ্ছে ফলিকুলাইটিস। আমরা পড়ছিলাম ফলিকল কী জিনিস, হেয়ার ফলিকল ছিল। হেয়ার ফলিকলের ইনফেকশনটা যদি ফলিকল ক্রস করে ডার্মিসের অন্যান্য জায়গায় ছড়ায় এবং সেটা যদি একটা ফলিকলকে ইনভলভ করে সেটা হবে ফারাঙ্কল। কিন্তু যখন মাল্টিপল ফলিকলকে একসাথে ইনভলভ করবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কার্বাঙ্কল। আর অ্যাবসেস তো অ্যাবসেসই। সো এখন আমাদেরকে হাতে এখানে কোয়াগুলেজ নেগেটিভের দুইটা স্পেসিস চলে আসলে, একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস এপিডারমাইডিস আর একটা হচ্ছে স্যাপ্রোফাইটিকাস। এই স্যাপ্রোফাইটিকাস আর এপিডারমাইডিস এই দুইটার মধ্যে পৃথক করার জন্য আমরা একটা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি, নোভোবায়োসিন। যদি দেখি নোভোবায়োসিন দেওয়ার পরে আমার আমার কালচার মিডিয়াতে সবগুলো ব্যাকটেরিয়া মারা গেছে, অর্থাৎ ব্যাকটেরিয়াগুলো নোভোবায়োসিনের প্রতি সেন্সিটিভ, তখন আমরা বলবো যে সেখানে যে ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলো হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস এপিডারমাইডিস। কিন্তু নোভোবায়োসিন দেওয়ার পরেও যদি তারা টিকে থাকে, অর্থাৎ তারা যদি নোভোবায়োসিনের প্রতি রেজিস্ট্যান্ট হয়,
তাহলে আমার কালচার মিডিয়ায় যেটা ছিল সেটা আসলে বেসিক্যালি স্যাপ্রোফাইটিকাস, স্ট্যাফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। এবার আসি হচ্ছে আমরা স্ট্রেপ্টোকক্কাস নিয়ে। স্ট্রেপ্টোকক্কাসে আমরা বললাম যে এখানে কিছু আছে কমপ্লিট অ্যানারোবিক, কিছু আছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক। সো এই কমপ্লিট অ্যানারোবিক কারা? কমপ্লিট অ্যানারোবিকের মধ্যে আছে হচ্ছে আমার পেপ্টোস্ট্রেপ্টোকক্কাস। আর পেপ্টোস্ট্রেপ্টোকক্কাস অথবা পেপ্টোকক্কাস আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক। এই ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক যেই স্ট্রেনগুলো রয়েছে বা যে স্পিসিসগুলো রয়েছে, সেই স্পিসিসগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। এরা হচ্ছে কমপ্লিট অ্যানারোবিক। আর এখন আমরা আলোচনা করবো হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক নিয়ে। ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক, এখানে আমরা এদেরকে হিমোলাইসিসের জন্য একটা অ্যাগার প্লেটে নিব। অ্যাগার প্লেটে নেওয়ার পরে আমরা দেখব সেখানে হিমোলাইসিস হয় কতটুকু বা কী পরিমাণে হিমোলাইসিস হয়। আমরা অর্থাৎ ব্লাড অ্যাগার প্লেটে আমরা দেখব হিমোলাইসিস কেমন হয়। তাদের উপর ভিত্তি করে আমরা স্ট্রেপ্টোকক্কাসকে 3টা ভাগে ভাগ করি। এক হচ্ছে বিটা হিমোলাইটিক, আলফা হিমোলাইটিক, গামা হিমোলাইটিক। সো এই পৃষ্ঠায় জায়গা নেই, আমি নতুন একটা পৃষ্ঠা নিচ্ছি। এখন আমরা দেখব যে বিটা হিমোলাইটিক, আলফা হিমোলাইটিক এবং গামা হিমোলাইটিক কারা। এই বিটা হিমোলাইটিক হচ্ছে তারা যারা একদম কমপ্লিট হিমোলাইসিস করে। ধরলাম আমার এই হচ্ছে ব্লাড অ্যাগার প্লেট, এখানে আমার একটা বিটা হিমোলাইটিক ব্যাকটেরিয়া আছে, সে তার চারপাশে সবগুলা ব্লাডকে ভেঙে ফেলে একটা ক্লিয়ার ট্রান্সপারেন্ট জোন তৈরি করে ফেলবে। তো এই বিটা হিমোলাইটিকের মধ্যে আছে হচ্ছে আমার স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স এবং স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সিয়া। সো এদেরকে এই দুইজনকে কীভাবে পৃথক করব? এই দুইজনকে পৃথক করার জন্য আমরা ব্যাসিট্রাসিন ইউজ করি। যদি ব্যাসিট্রাসিন সেন্সিটিভ হয়, অর্থাৎ ব্যাসিট্রাসিন দেওয়ার পরে মারা যায়, তখন বুঝতে হবে যে সেখানে আমার স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স ছিল। আর যদি ব্যাসিট্রাসিন দেওয়ার পরেও না মারা যায়, অর্থাৎ ব্যাসিট্রাসিন রেজিস্ট্যান্ট হয়, তখন বুঝতে হবে সেখানে আমার স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সিয়া ছিল। এখন আমাদের ফার্মাকোলজি বইগুলোতে এই স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সকেই বলতেছে তারা গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস, আর স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সিয়াকে আমাদের ফার্মাকোলজি বইগুলো বলে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, গ্রুপ এ। আর এটাকে বলতেছে হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস। সো এরপরে হচ্ছে আলফা হিমোলাইটিক হচ্ছে কমপ্লিট হিমোলাইসিস করে না। এরা হিমোলাইসিসের রিয়াকশনটা বিটা হিমোলাইটিক ব্যাকটেরিয়া যেমন কমপ্লিটলি হিমোলাইসিস করে, এরা কিন্তু কমপ্লিট হিমোলাইসিস করে না। এরা হচ্ছে হিমোলাইসিসটাকে বিলিভার্ডিন পর্যন্ত নিয়ে যায়। সো এই কারণে আলফা হিমোলাইটিক ব্যাকটেরিয়ার চারপাশে, ধরি এটা যদি একটা আলফা হিমোলাইটিক ব্যাকটেরিয়া হয়, তাহলে তার চারপাশে আমি দেখবো একটা গ্রিন কালারের একটা জোন তৈরি হয়েছে। এর চারপাশে একটা গ্রিন কালারের একটা জোন তৈরি হয়েছে। এটা হচ্ছে আমার আলফা হিমোলাইটিক। সো এই আলফা হিমোলাইটিকের গ্রিন কালার কেন হবে আমরা অলরেডি জানি। বিলিভার্ডিন গ্রিন রঙের হয়, আর বিলিরুবিন হচ্ছে ইয়েলো হয়। সো এরপরে হচ্ছে এই আলফা হিমোলাইটিকের মধ্যে কে আছে? আলফা হিমোলাইটিকের মধ্যে আছে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি আর ভিরিডান্স গ্রুপ অফ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি আর আছে হচ্ছে ভিরিডান্স গ্রুপ অফ স্ট্রেপ্টোকক্কাই। এই ভিরিডান্স গ্রুপের মধ্যে অনেক 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 আছে, যেমন স্ট্রেপ্টোকক্কাস মিউটান্স, স্ট্রেপ্টোকক্কাস স্যালাইভারিস, স্ট্রেপ্টোকক্কাস স্যালাইভারিস। তারপরে আমি যেটা পছন্দ করব যে আপনারা অবশ্যই এটা মনে রাখবেন, এটা মনে রাখার উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস অ্যানজাইনা করে। কিভাবে করে সেটাও আমরা বলবো ইনশাল্লাহ। সো এগুলোও করে,
এই ভিরিডান্স গ্রুপ অফ স্ট্রেপ্টোকক্কাই সবগুলাই কিন্তু অ্যানজাইনা করার ক্ষমতা রাখে। কীভাবে রাখে সেটাও আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসেই বলবো। এছাড়াও আপনার থাকতে পারে স্ট্রেপ্টোকক্কাস মাইটিস, সো নানা রকম ভিরিডান্স গ্রুপ অফ স্ট্রেপ্টোকক্কাই থাকতে পারে। সো এদেরকে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি আর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বানানটা ভুল হয়েছে, এখানে আই এর পরে একটা এই হবে। এদেরকে কিভাবে সেপারেট করবে? এদেরকে সেপারেট করার জন্য আমরা হচ্ছে অপটোসিন, আরও একটা অ্যান্টিবায়োটিক আছে অপটোসিন। অপটোসিনের প্রতি যদি কেউ সেন্সিটিভ হয় তাহলে বুঝতে হবে সেটা ছিল হচ্ছে আমার স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। আর কেউ যদি অপটোসিন রেজিস্ট্যান্ট হয় সেটা হচ্ছে আমার ভিরিডান্স গ্রুপ অফ স্ট্রেপ্টোকক্কাই। এরপরে আছে হচ্ছে আমার গামা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই। গামা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই আসলে কোনো হিমোলাইসিসই করে না। গামা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই আসলে কোনো হিমোলাইসিসই করে না। তো এদেরকে যদি আমরা এই ব্লাড অ্যাগার মিডিয়াতে রাখি, এর চারপাশে যে লাল রং ছিল ব্লাডের রং, সেই লাল রঙই থাকবে। এই গামা হিমোলাইটিকের এক্সাম্পল কি? গামা হিমোলাইটিকের এক্সাম্পল হচ্ছে আমার স্ট্রেপ্টোকক্কাস বোভিস আর হচ্ছে এন্টারোকক্কাসের দুইটা স্পিসিস আছে, একটা হচ্ছে ফিক্যালিস আর একটা হচ্ছে ফিসিয়াম। এদেরকে কিভাবে সেপারেট করে? এদেরকে সেপারেট করার জন্য হচ্ছে আমরা 6.5% সোডিয়াম ক্লোরাইড সলিউশন দেব। 6.5% সোডিয়াম ক্লোরাইড সলিউশনে যদি কেউ বেঁচে থাকতে পারে সেটা হবে হচ্ছে এন্টারোকক্কাস, আর যদি 6.5% সোডিয়াম ক্লোরাইডে মারা যায় সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস বোভিস। অর্থাৎ ওইভাবে আমরা বলতে পারি 6.5%কে যদি আমরা একটা অ্যান্টিবায়োটিক হিসেবে চিন্তা করি তাহলে সেন্সিটিভ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস বোভিস আর রেজিস্ট্যান্ট হচ্ছে এন্টারোকক্কাস। কেন এন্টারোকক্কাস? আমরা জানি আমাদের গাটে প্রচুর পরিমাণে সোডিয়াম ক্লোরাইড থাকে। সো ওরা যদি রেজিস্ট্যান্ট না হইতো সোডিয়াম ক্লোরাইডের প্রতি, তাইলে কিন্তু এন্টারোকক্কাসগুলো সব মারা যেত। এভাবে কিন্তু আমরা চাইলেই মনে রাখতে পারি। সো এই গেল হচ্ছে আমাদের গ্রাম পজিটিভ কক্কাস সম্পর্কে আলোচনা। এবার আমরা আলোচনা করবো হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাসিলাস সম্পর্কে। একটু এঁকে নেই গ্রাম পজিটিভ ব্যাসিলাস, একটা এঁকে নিচ্ছি একটা গ্রাম পজিটিভ ব্যাসিলাস। সো এই গ্রাম পজিটিভ ব্যাসিলাসগুলোকে আমরা ক্লাসিফাই করি হচ্ছে তাদের স্পোর ফর্মেশনের প্রবাবিলিটির উপর। এখন স্পোর কি এটা তো অবশ্যই আমরা জানি। স্পোর একটা রেজিস্ট্যান্ট একটা স্টেট, যেই স্টেটে হচ্ছে তারা যখন খাদ্য পায় না বা এনভায়রনমেন্ট যখন প্রতিকূলে থাকে তখন এই স্পোর ফর্মের মাধ্যমে কোনো রকমে বেঁচে থাকে আর কি। এখানে বলে রাখা ভালো, যতগুলা কক্কাস আছে সবাই স্পোর ফর্মেশন করতে পারে না। সবাই কি? কেউই পারে না। None of the coccus can form spore. None can form spore. ব্যাসিলাসের মধ্যে কেউ স্পোর ফর্ম করতে পারে। স্পোর ফর্মেশন যদি আমি লিখি স্পোর, আচ্ছা স্পোর ফর্মেশন করতে পারে যদি, তাদেরকে আমরা এবার আলাদা করব। কেউ আছে স্পোর ফর্ম করতে পারে, কেউ পারে না। যারা পারে না তাদের মধ্যে আবার দুইটা ক্লাসিফিকেশন করে ফেলি আমরা। কেউ হতে পারে অ্যারোবিক, কেউ হতে পারে অ্যানারোবিক। কেউ হতে পারে অ্যারোবিক। আবার নন স্পোর ফর্মিং যারা আছে এদেরকেও আমরা ভাগ করে ফেলি। কেউ হতে পারে অ্যারোবিক, কেউ হতে পারে অ্যারোবিক, কেউ হতে পারে ফ্যাকাল্টেটিভ।
এখন এই যে অ্যারোবিক, অ্যানারোবিক এবং ফ্যাকাল্টেটিভ এর উপরে ভাগ করে ফেললাম। প্রথমে আসি হচ্ছে আমরা কারা কারা স্পোর ফর্ম করতে পারে। যারা স্পোর ফর্ম করতে পারে তাদের মধ্যে অ্যারোবিক, এদেরকে আবার ভাগ করি এদের মোটিলিটির উপর। মোসাইল, যদি তারা মোসাইল হয়, মোসাইল কে কে আছে? মোসাইল আছে হচ্ছে আমার ব্যাসিলাস সিরিয়াস, সে জীবন নিয়ে সিরিয়াস অবশ্যই, এই কারণে সে মোসাইল। আর ইমমোসাইলকে, ইমমোসাইল হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস, বি মানে ব্যাসিলাস, ব্যাসিলাস অ্যানথ্রাসিস। এরপরে আসি হচ্ছে অ্যানারোবিক। এই অ্যানারোবিকগুলা, এদেরকেও আমরা মোটিলিটির উপর ভাগ করে ফেলি। এদেরকেও আমরা মোটিলিটির উপর ভাগ করে ফেলি। সে কি মোসাইল নাকি সে মোসাইল না? সো মোসাইল কারা কারা? মোসাইল হচ্ছে, আগে বলে রাখি, এই স্পোর ফর্মিং অ্যানারোবিক, স্পোর ফর্মিং অ্যানারোবিক হচ্ছে যতগুলা ক্লস্ট্রিডিয়াম আছে সবাই, ক্লস্ট্রিডিয়াম স্পিসিস, ক্লস্ট্রিডিয়ামের সবগুলা স্পিসিস আমাদের অ্যানারোবিক স্পোর ফর্মিং গ্রাম পজিটিভ ব্যাসিলাই। সো ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম বানানটা ভুল হয়েছে, সরি। CLOS হবে ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম, এখন ক্লস্ট্রিডিয়ামের মধ্যে তো আমরা জানি অনেকগুলো আছে। ক্লস্ট্রিডিয়াম টিটেনি আছে, বোটুলিনাম আছে, ডাইফিসিলি আছে, তারপরে পারফ্রিঞ্জেস আছে। তো এদের মধ্যে টিটেনি, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, আর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডাইফিসিলে। এরা হচ্ছে মোসাইল। আর নন মোসাইল ক্লস্ট্রিডিয়ামকে, নন মোসাইল ক্লস্ট্রিডিয়াম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম পারফ্রিঞ্জেস। এই টিটেনি বানানটা তো ঠিকই আছে, ভুল দেখাচ্ছে কেন? বোটুলিনাম বানানো তো আমার জানা মতো ঠিক আছে, তারপরেও দেখে নিন একবার। বোটুলিনাম ঠিকই আছে। সো পারফ্রিঞ্জেস গেল আমাদের স্পোর ফর্মিং অ্যারোবিক এবং অ্যানারোবিক এদের ব্যাখ্যা। এবার আসি হচ্ছে কারা স্পোর ফর্ম করতে পারে না, কারা স্পোর ফর্ম করতে অক্ষম। এদের মধ্যে অ্যারোবিক, এদেরকেও আবার ভাগ করি মোটিলিটির উপরে। মোসাইল হচ্ছে লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। আর নন মোসাইল হচ্ছে কোরাইনোব্যাকটেরিয়াম ডিপথেরি, এরা হচ্ছে অ্যারোবিক। অ্যানারোবিক কারা কারা? অ্যানারোবিক হচ্ছে অ্যাক্টিনোমাইসিস, তারপরে হচ্ছে বাইফিডো ব্যাকটেরিয়াম, ইউ ব্যাকটেরিয়াম এবং ল্যাক্টোব্যাসিলাস। অ্যাক্টিনোমাইসিস, বাইফিডো ব্যাকটেরিয়াম, ইউ ব্যাকটেরিয়াম, ল্যাক্টোব্যাসিলাস। বাইফিডো ব্যাকটেরিয়াম, ইউব্যাসিলাস। আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোব হচ্ছে গার্ডনেরেলা ভ্যাজাইনালিস।
GURD, সরি সো এই গেল হচ্ছে ডিপথেরি বানানটা আবার সুন্দর করে লিখে একটু। এই গেল হচ্ছে আমাদের গ্রাম পজিটিভ ব্যাসিলাই। সো এইখান থেকে আমরা যেটা বলতে পারি যে এখানে আমরা অনেকগুলো অ্যারোবিক, অনেকগুলো অ্যানারোবিক, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক এদের এক্সাম্পল পেলাম। সো এই ছকটা আমার ফার্মাকোলজিতে কীভাবে কাজে লাগবে একটা এক্সাম্পল দিই। ফার্মাকোলজিতে আমরা একটা ড্রাগ পড়বো, সেটা হচ্ছে মেট্রোনাইডাজোল। সো এই মেট্রোনিডাজোল এরা হচ্ছে অ্যানারোবিকের উপর কাজ করে। সো আমাদেরকে যদি মেট্রোনিডাজোলের স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি জানতে চায়, সেখান থেকে আমি যতগুলো অ্যানারোবিক আছে সবাইকে বের করে নিতে পারি। যেমন এই যে অ্যানারোবিক, এই যে একটা অ্যানারোবিক, তারপরে এই যে এইখানে একটা অ্যানারোবিক আছে, এই যে এখানে একটা অ্যানারোবিক আছে। সো যতগুলো অ্যানারোবিক আছে সবার উপরে মেট্রোনিডাজোল কাজ করে। এটা তো গেল জাস্ট গ্রাম পজিটিভের অ্যানারোবিক। গ্রাম নেগেটিভের যে অ্যানারোবিকগুলো আছে সেগুলোর উপরেও মেট্রোনিডাজোল কাজ করে। সো শুধু মেট্রোনিডাজোল যে অ্যানারোবিকের উপরে কাজ করে তা নয়, আরও অনেকগুলো আছে। সো আমরা যদি আলাদা আলাদা করে এক একটার জন্য ইন্ডিকেশন পড়তে যাই, তাহলে দেখবো যে ব্যাকটেরিয়ার নাম আসতেছে অন্ততপক্ষে মিনিমাম 10টা। সো এইভাবে 10টা ব্যাকটেরিয়ার নাম আলাদা আলাদা করে 100টা ইয়ার জন্য না পড়ে আমরা জাস্ট এখন একটুকু পড়তে পারি যে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার উপরে কাজ করে কে? মেট্রোনিডাজোল। এবার এই ছকটা যদি আমাদের জানা থাকে, এই ছকটা জানা থাকলে আমাদের কে কে অ্যানারোবিক আছে তাদের নাম আপাতত বসায় দিলেই মোটামুটি আমাদের হয়ে যাবে। সো এই গেল হচ্ছে আমাদের এই ছকের ফার্মাকোলজিক্যাল ইম্পর্টেন্স। এখন যদি আমি এই ছকের মাইক্রোবায়োলজিক্যাল ইম্পর্টেন্স জানতে চাই, যেমন আমাকে যদি এখন বলে মাইক্রোবায়োলজির কোনো পরীক্ষায় যে আচ্ছা তুমি আমাকে ক্লস্ট্রিডিয়াম ডাইফিসিলি সম্পর্কে 2 লাইন বলো, দেখি আমি ক্লস্ট্রিডিয়াম ডাইফিসিলি সম্পর্কে আমি এখন কয় লাইন বলতে পারবো। শুরুতে এই কালার কোডিং দেখে আমি বুঝতে পারতেছি এটা একটা ব্যাসিলাস, এটা একটা ব্যাসিলাই। কালার দেখে আমি বুঝতে পারতেছি এটা গ্রাম পজিটিভ। তারপরে এটা কি স্পোর ফর্ম করে? হ্যাঁ, স্পোর ফর্ম করে। এটা কি অ্যারোবিক না অ্যানারোবিক? এটা অ্যানারোবিক। এটা কি মোসাইল না নন পোসাইল? এটা মোসাইল। তাইলে এইখান থেকে দেখি আমি কিন্তু ক্লস্ট্রিডিয়াম ডাইফিসিলির এই ছকটা থেকে আমি এখন ক্লস্ট্রিডিয়াম ডাইফিসিলির মিনিমাম 6টা বৈশিষ্ট্য বাইর করতে পারলাম। প্রথমত সে গ্রাম পজিটিভ, দ্বিতীয়ত সে ব্যাসিলাই মানে রড শেপ, তৃতীয়ত সে অ্যানারোবিক, তারপরে চতুর্থত সে মোসাইল। এবার 5 নাম্বার আর 6 নাম্বারটা হচ্ছে এটা দিয়ে কি ধরনের হইতে পারে, ডিজিজ হইতে পারে। এই ডিজিজগুলো আমরা এই ছকের ভিতরে যদি জায়গা পাই আটকানোর চেষ্টা করব। সো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সংক্রান্ত আলোচনা। এবার আসবো হচ্ছে আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন সম্পর্কে। এখন ওই একই রকম। আচ্ছা, তার আগে এইখানে একটা কথা বলে রাখি, এখানে অ্যারোবিক নন মোসাইলের ভিতরে আছে হচ্ছে আমাদের ক্লস্ট্রিডিয়াম ডিপথেরি, আর একটা হচ্ছে নোকার্ডিয়া অ্যাস্ট্রয়েডস। এদের মধ্যে এটা জাস্ট মাইক্রোবায়োলজির জন্য লাগবে, এটা ফার্মাকোলজির জন্য লাগবে না। কেউ যদি এখন নাও মনে রাখতে চান সমস্যা নেই। এদের মধ্যে এই যে নোকার্ডিয়া অ্যাস্ট্রয়েডস, তারপরে হচ্ছে গার্ডনেরেলা ভ্যাজাইনালিস, আর হচ্ছে অ্যাক্টিনোমাইসিস, এরা হচ্ছে গ্রাম ভ্যারিয়েবল। আমরা যে নর্মাল গ্রাম স্টেইনিং করি অনেক সময় এরা গ্রাম পজিটিভ বা গ্রামের রং গ্রাম স্টেইন নেয় না, বাট এরা অ্যানাটমিক্যালি অথবা স্ট্রাকচারালি, অথবা যদি আরও স্পেসিফিক্যালি বলতে চাই সেল মেমব্রেনের স্ট্রাকচার, এদের সেল মেমব্রেনের স্ট্রাকচার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মতো। সো এই ইনফরমেশনটা জাস্ট এক্সট্রা, এটা মাইক্রোবায়োলজিতে লাগবে, এটা ফার্মাকোলজিতে লাগবে না। গ্রাম নেগেটিভে আমরা দেখতে পাবো ওই একই রকম কক্কাস এবং ব্যাসিলাস, বা এখানে ব্যাসিলাস না বলে আমরা আগে একটু রড বলি। গ্রাম নেগেটিভে আমরা পাবো হচ্ছে
কক্কাস, কক্কাসের শেপ কীরকম জানি আমরা, কক্কাস। আর পাবো হচ্ছে রড। সো যেহেতু আমার এই আইপ্যাডের ইয়েতে জায়গা হচ্ছে না, সো আমি আমার ইচ্ছা ছিল যে পুরো গ্রাম নেগেটিভের ক্লাসিফিকেশনটা একটা ছকে একটা পৃষ্ঠায় আনার জন্য, কিন্তু এটা জায়গার সংকুলন হচ্ছে না। সো আমি এই পৃষ্ঠায় শুধুমাত্র রড নিয়ে আলোচনা করছি, পরের এই পৃষ্ঠায় শুধুমাত্র কক্কাস নিয়ে আলোচনা করছি, পরের পৃষ্ঠায় আমি রড নিয়ে আলোচনা করব। আর সামান্য কানেকশন লস হয়েছিল, এর জন্য আমি দুঃখিত। সো আসি আমরা শুরুতে কক্কাস নিয়ে। এখন এই কক্কাসটা হইতে পারে আমার ডিপ্লোকক্কাই, হইতে পারে আমার ডিপ্লোকক্কাই, অথবা হইতে পারে আমার কক্কোব্যাসিলাস। ডিপ্লোকক্কাই অথবা হইতে পারে আমার কক্কোব্যাসিলাস। ডিপ্লোকক্কাই মানে আমি বুঝাতে পারছি আশা করি, যে নামের মধ্যেই আছে যে এখানে তারা দুইটা করে থাকে। আর কক্কোব্যাসিলাস হচ্ছে এরা বেসিক্যালি একটু ওভাল শেপড হয়ে গেছে, এরা না কক্কাস না ব্যাসিলাস, এরা সমঝোতাকারী এই টাইপের। তো ওভাল শেপড হয়ে গেছে। সো এখন এই ডিপ্লোকক্কাইয়ের যারা আছে, ডিপ্লোকক্কাইয়ের সবাই অ্যারোবিক। এখন এই ডিপ্লোকক্কাইয়ের আন্ডারে যারা আছে তাদেরকে সেপারেট করার জন্য আমরা ম্যালটোজ ফার্মেন্টেশনের টেস্ট করে থাকি। একটা স্পেশাল মিডিয়াতে নিয়ে সেখানে দেখি যে ম্যালটোজ দেওয়ার পরে যদি ম্যালটোজকে তারা ফার্মেন্ট করতে পারে কি পারে না, সেটার উপরে আমরা ওই থেকে ম্যালটোজকে সেপারেট করে, ম্যালটোজের ফার্মেন্টেশনের পরে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, ইথানল তৈরি হয়, সেগুলোকে উপস্থিতি দেখলে আমরা সেগুলোর উপস্থিতির আলোকে বুঝতে পারি যে এটা কোন ধরনের ডিপ্লোকক্কাই ছিল। সো আমরা কি করব, এখন ম্যালটোজ ফার্মেন্টিং একটা মিডিয়াতে নিব, ম্যালটোজ ফার্মেন্টেশন। যদি তারা ম্যালটোজ ফার্মেন্ট করতে পারে তাহলে তারা হচ্ছে নিজেরিয়া গনোরিয়া এবং মোরাকজেলা ক্যাটারালিস। অথবা অন্য স্পিসিস হতে পারে মোরাকজেলার। সরি, এরা হচ্ছে পারে না, একটু ভুল হয়ে গেছে। এরা পারে না, ম্যালটোজ ফার্মেন্টেশন করতে পারে না। মোরাকজেলা ক্যাটারালিস আর নাইজেরিয়া গনোরিয়া এরা ম্যালটোজ ফার্মেন্টেশন করতে পারে না, বাট এদেরকে আন্ডার মাইক্রোস্কোপে ডিপ্লোকক্কাই আকারে দেখা যায়। কিন্তু পারে হচ্ছে নিজেরিয়া মেনিনজাইটিস।
নিজেরিয়া মেনিনজাইটিস পারে। সো এখানে এম এম আছে, এখান থেকে আমরা মনে রাখতে পারি যে মেনিনজাইটিসেও এম আছে, ম্যালটোজেও এম আছে। সো ম্যালটোজ ফার্মেন্টেশন করতে পারে হচ্ছে নিজেরিয়া মেনিনজাইটিস। এবার আসি হচ্ছে কক্কোব্যাসিলাস। এই কক্কোব্যাসিলাসের এক্সাম্পলগুলো হচ্ছে শুরুর দিকে দুইটা এক্সাম্পল একটু সেপারেট, বাকি এক্সাম্পলগুলোর শেষে দেখবো আমরা সব এলা আছে। আমি এইভাবে সাজাইছি তাইলে আমার মনে রাখতে সুবিধা হয়। কক্কোব্যাসিলাসের মধ্যে শুরুতে হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, আর হচ্ছে অ্যাসিনেটোব্যাক্টর, অ্যাসিনেটোব্যাক্টর বাউমানি। আর বাকিগুলার জন্য সবগুলারই শেষে একটা করে আইই আছে, এলা আছে। যেমন বর্ডেটেলা, পাস্তুরেলা, তারপরে হচ্ছে ফ্রাঞ্চাইজেলা, তারপরে হচ্ছে ব্রুসেলা, তারপরে হচ্ছে এটাই। বাট এলা থাকা সত্ত্বেও এদের মধ্যে পড়ে না, এরকম দুইটা আছে, একটা হচ্ছে ক্লিপশিয়েলা আর একটা হচ্ছে প্রিভোটেলা। এগুলা কিন্তু এই কক্কোব্যাসিলাসের মধ্যে পড়ে না, এগুলার আলাদা ক্লাস আছে। সো এলা যেগুলা যুক্ত আছে বর্ডেটেলা, পাস্তুরেলা, ফ্রাঞ্চাইজেলা, ব্রুসেলা, এগুলা এই চারটা। তারপর হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, অ্যাসিনেটোব্যাক্টর, এরা হচ্ছে কক্কোব্যাসিলাস এর পার্ট। এবার আমরা আলোচনা করব হচ্ছে রডস নিয়ে, গ্রাম নেগেটিভ রডগুলো নিয়ে আলোচনা করব। রড এঁকে নিই, একটা রড, গ্রাম নেগেটিভ স্টেইন দেখেই বুঝতে পারছি আমরা গ্রাম নেগেটিভ। আচ্ছা, তো এই রডগুলা সবার আগে আমরা ভাগ করি হচ্ছে এরা কি অ্যারোবিক নাকি অ্যানারোবিক। প্রথমে হচ্ছে অ্যারোবিক, এরা হচ্ছে অ্যাবসলিউট অ্যানারোবিক। আর বাকি হইতে পারে অ্যারোবিক হইতে পারে, ফ্যাকাল্টেটিভ অ্যারোবিক হইতে পারে, অ্যানারোবিক হইতে পারে, অথবা মাইক্রো অ্যারোফিলিক হইতে পারে। অ্যারোবিক হইতে পারে, ফ্যাকাল্টেটিভ হইতে পারে, মাইক্রো অ্যারোফিলিক হইতে পারে। বাট অ্যাবসলিউটলি অ্যানারোবিক, একদম পিওর অ্যানারোবিক এরা কারা কারা? এদের মধ্যে আছে হচ্ছে ব্যাকটেরয়েডস, তারপরে হচ্ছে প্রিভোটেলা, তারপরে হচ্ছে ফিউজোব্যাকটেরিয়াম, একটা ফিউজোব্যাকটেরিয়াম, এরা হচ্ছে অ্যানঅ্যারোবিক। আর অ্যারোফিলিক হইতে পারে, ফ্যাকাল্টেটিভ, মাইক্রো অ্যারোফিলিক এরকম হইতে পারে। এদেরকে আমরা ভাগ করব হচ্ছে এদের শেপের উপরে। কেউ হচ্ছে একদম ট্রু ব্যাসিলাই বা ট্রু রডস, আর কেউ আছে কার্ভ। এদেরকে মাইক্রোস্কোপের শেপ দেখে ভাগ করে। কার্ভড কারা কারা? কার্ভড মানে হচ্ছে অনেকটা এইরকম, এটা ব্যাসিলাই কিন্তু কার্ভ। অ্যানারোবিক যারা যারা আছে তারা কিন্তু সবাই ট্রু ব্যাসিলাই, এবং এরা খুবই লম্বা হয় আকারে। কার্ভ, এখন এই ব্যাসিলাই এবং ট্রু ব্যাসিলাই এবং কার্ভ ব্যাসিলাইগুলোর মধ্যে কার্ভ যারা আছে এদের সবার
এদের সবার অক্সিডেজ পজিটিভ, এরা সবাই অক্সিডেজ পজিটিভ। অক্সিডেজ পজিটিভ মানে কি? অক্সিডেজ পজিটিভ মানে এরা অ্যারোবিক। সো এদের মধ্যে এরা সবাই অক্সিডেজ পজিটিভ। এদের মধ্যে আবার এদেরকে ভাগ করব কিভাবে? এদেরকে ভাগ করব, কেউ কেউ 42 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্রো করতে পারে, কেউ কেউ 42 ডিগ্রি সেলসিয়াসে গ্রো করতে পারে। এদের মধ্যে হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার, এটা হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার। ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি 42 ডিগ্রি সেলসিয়াসে গ্রো করে। কেউ হচ্ছে অ্যালকালাইন মিডিয়াতে গ্রো করে, অ্যালকালাইন মিডিয়াতে গ্রো করে। তাদের মধ্যে আছে হচ্ছে ভিব্রিও কলেরা, আর কেউ কেউ অ্যাসিডিক মিডিয়ামে গ্রো করতে পারে। অ্যাসিডিক মিডিয়ামে কেন গ্রো করতে পারে? কারণ হচ্ছে তারা ইউরিয়েজ এনজাইম রাখে। ইউরিয়েজ এনজাইম তাদের আছে। ইউরিয়েজ এনজাইম কি করে? ইউরিয়াকে ভেঙে অ্যামোনিয়াতে কনভার্ট করে। এই অ্যামোনিয়াটা HCl এর সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড বানায় ফেলায়, তখন আলটিমেটলি HCl এর অ্যাসিডিটিটা প্রশমিত হয়। এই কারণে তারা HCl এর বা অ্যাসিডিক মিডিয়ামে বাঁচতে পারে। এখন আমার বডিতে HCl কোথায় তৈরি হয়? আমরা বুঝতেই পারছি যে এটা তৈরি হবে হচ্ছে আমার স্টোমাকে সারভাইভ করে, এবং স্টোমাকের জন্য সবচেয়ে বড় কালপ্রিট কি? হেলিকোব্যাক্টার পাইলোরি। তাইলে এটার এক্সাম্পল কি? হেলিকোব্যাক্টার পাইলোরি। সো এই গেল হচ্ছে কার্ড রডসগুলো সম্পর্কে আলোচনা। এবার আসি হচ্ছে ট্রু ব্যাসিলাইগুলো সম্পর্কে। ট্রু ব্যাসিলাইগুলোকে আমরা আরেকটা পৃষ্ঠায় আলোচনা করি। ট্রু ব্যাসিলাই, গ্রাম নেগেটিভ ট্রু ব্যাসিলাই, মানে এদের শেপটা হবে এইরকম। এরকম করতেছে কেন? এখন এদেরকে আমরা হচ্ছে ল্যাকটোজ ফার্মেন্টেশন করব। ম্যাককনকি এগার মিডিয়াতে আমরা নিয়ে ল্যাকটোজ ফার্মেন্টেশন করব। ল্যাকটোজ ফার্মেন্টেশন, যদি ল্যাকটোজ ফার্মেন্টেশনে তারা করতে পারে ল্যাকটোজ ফার্মেন্টেশন, তখন ম্যাককনকি এগার মিডিয়ার কালার চেঞ্জ হয়ে যাবে। আমরা কোন মিডিয়া নিয়েছিলাম? ম্যাককনকি এগার। আমাদের নিশ্চয়ই মনে আছে ম্যাককনকি এগার মিডিয়া, সেখানে এক ইন্ডিকেটর হিসেবে থাকে হচ্ছে ফেনল রেড অথবা নিউট্রাল রেড। যদি ল্যাকটোজ ফার্মেন্টেশন হয়, সেখানে আমার ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। ল্যাকটিক অ্যাসিড, সে যেহেতু একটা অ্যাসিডিক, সে এই নিউট্রাল রেডকে কনভার্ট করে পিঙ্ক কালারে কনভার্ট করবে। সে নিউট্রাল রেড এর কালারটাকে পিঙ্কে কনভার্ট করবে। এখন এদের মধ্যে থেকে আমরা দেখব কে কত তাড়াতাড়ি করতে পারে। কেউ আছে খুবই স্লো করে, এটা হচ্ছে 24 থেকে 48 আওয়ার টাইম নেয়। আবার কেউ আছে খুবই ফাস্ট করে, এরা লেস দেন 16 আওয়ার্স এটাকে এই ল্যাকটোজ ফার্মেন্টিং মিডিয়াম ম্যাককনকি এগার মিডিয়ার লালকে পিঙ্কে কনভার্ট করে। তো স্লো হচ্ছে সেরাশিয়া এবং সাইট্রোব্যাক্টার। ফাস্ট হচ্ছে ইশেরিয়েশিয়া কোলাই, তারপরে হচ্ছে ক্লিপশিয়েলা নিউমোনি, আর হচ্ছে এন্টারোব্যাক্টার।
এন্টেরোব্যাক্টার। এন্টেরোব্যাক্টারের অনেকগুলা স্পিসিস আছে, যেমন এন্টেরোব্যাক্টার ক্লয়েকিয়া অথবা আরও নানা রকম স্পিসিস আছে। এবার ম্যাককনকি এগার মিডিয়াতে কারা পারে না, যারা পারবে না তারা কি করবে, তারা হচ্ছে এই ম্যাককনকি এগার মিডিয়ার কালারটাকে চেঞ্জ করতে পারবে না, তখন সেটা রেডি থাকবে। সো যারা পারে না এদেরকে নিয়েও আরেকটা ক্লাসিফিকেশন করা লাগবে, নো কালার চেঞ্জ। মানে রেডি থাকবে। এদের মধ্যে আমরা দেখবো হচ্ছে কার অক্সিডেজ আছে, কার অক্সিডেজ নাই। কার অক্সিডেজ আছে, কার অক্সিডেজ নাই। অক্সিডেজ আছে কার, অক্সিডেজ আছে হচ্ছে সিউডোমোনাস, আর হচ্ছে বারকোল্ডেরিয়া। আর হচ্ছে স্টারনোমোফাইলাস। বেসিক্যালি বারকোল্ডেরিয়া আর স্টারনোমোফাইলাস এদেরকে এককালে সিউডোমোনাসের স্পিসিস হিসাবে কল্পনা করা হতো। সিউডোমোনাস অ্যারোজিনোসা, সিউডোমোনাসের আরও নানা রকম স্পিসিস আছে, ওদের কয়েকটা নাম পাল্টায় বারকোল্ডেরিয়া আর স্টারনোমোফাইলাস লাগাইছে। সো যেহেতু এদের অক্সিডেজ আছে, তার মানে আমরা বুঝতেই পারতেছি সিউডোমোনাস একটা অ্যারোবিক ব্যাকটেরিয়া। তারপরে যাদের নাই তাদেরকে আমরা টিএসআই মানে ট্রিপল সুগার আয়রন টিএসআই ট্রিপল সুগার আয়রন এই মিডিয়াতে রাখবো। রাখার পরে যদি দেখি তারা হাইড্রোজেন সালফাইড প্রোডাকশন করতে পারে কি পারে না। যদি হাইড্রোজেন সালফাইড প্রোডাকশন করতে পারে তাইলে তারা হবে হচ্ছে সালমোনেলা আর হবে প্রোটিয়াস। যদি না পারে তাইলে তাদের মধ্যে হবে শিগেলা আর হবে ইয়েরসিনিয়া। সো এই গেল হচ্ছে এইটাকে, এই যে নো কালার চেঞ্জ, এই পুরাটা পৃষ্ঠাকে এইখানে এনে আটকাইতে পারলে আলটিমেটলি আমার ব্যাসিলাই মানে গ্রাম নেগেটিভ ব্যাসিলাইয়ের একটা, ব্যাসিলাই বলতে তাও ট্রু ব্যাসিলাই এর একটা ক্লাসিফিকেশন দাঁড় হবে। সো আলটিমেটলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন কত বড় হইতে পারে বুঝতেই পারতেছেন। যদি একদম গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলে, প্রথমে আপনাকে ক্লাসিফাই করতে হবে কক্কাস না ব্যাসিলাস, কক্কাসের মধ্যে সে কি ডিপ্লোকক্কাস না কক্কোব্যাসিলাস, তারপরে এখানে গ্রাম পজিটিভের মধ্যে সে কি অ্যারোবিক মানে সে কি অ্যাবসলিউটলি অ্যানারোবিক নাকি অন্যান্য কোনো ক্রাইটেরিয়া আছে মানে অ্যারোফিলিক, তারপরে মাইক্রো অ্যারোফিলিক, তারপরে হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক। তো তাদের মধ্যে যারা অ্যানারোবিক বা ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক তাদেরকে আবার ভাগ করব আমরা ট্রু এবং কার্ভড রডসে। কার্ভডের মধ্যে আবার তিনটা আছে। ট্রু যারা আছে এদেরকে আমরা প্রথমে হচ্ছে ল্যাকটোজ ফার্মেন্টেশনের জন্য ম্যাককনকি এগারে রাখবো। তাদের মধ্যে দুইজন পারে, তাদের মধ্যে 4জন বা 5জন পারে। যারা পারে তাদের মধ্যে আবার কেউ স্লোলি করে, কেউ ফাস্ট করে, এই যে ফাস্ট করে। আর যারা পারে না তাদেরকে আমরা প্রথমে দেখলাম তাদের অক্সিডেজ আছে কিনা। অক্সিডেজ থাকলে হচ্ছে সিউডোমোনাস, বারকোল্ডেরিয়া, স্টারনোমোফাইলাস। আর অক্সিডেজ না থাকলে আমরা টিএসআই নিব। টিএসআই নেওয়ার পরে দেখবো হাইড্রোজেন সালফাইড প্রোডাকশন করতে পারে কিনা। পারলে সালমোনেলা, প্রোটিয়াস, না পারলে শিগেলা, ইয়েরসিনিয়া। সো আলটিমেটলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশনটা কিন্তু একটা বিশাল বড়সড় একটা জিনিস। সো যাই হোক, এটা অনেক টাফ একটা জিনিস। এটা আমার নিজেরই মনে হয় অন্তত পক্ষে 6 থেকে 7 ঘন্টা লাগছে শুধুমাত্র গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার এক্সাম্পলগুলো মাথায় রাখার জন্য। এখনও ভুলে যাই, বাট আলটিমেটলি কিছু করার নাই, এটা মাথায় রাখতেই হবে। সো এইখানেও আমরা এই ছকটারও আমরা এখান থেকে দেখতে পাইলাম যে অ্যানারোবিক, এই গ্রাম নেগেটিভ রডের মধ্যে অ্যানারোবিক আছে। কে অ্যানারোবিক? ব্যাকটেরয়েডস, প্রিভোটেলা,
ফিউজোব্যাকটেরিয়াম। সো ব্যাকটেরয়েডস প্রিবোটেলা ফিউজোব্যাকটেরিয়াম এরাও কিন্তু আমার মেট্রোনিডাজোল এর প্রতি সেন্সিটিভ, মানে মেট্রোনিডাজোল এদের অ্যাগেনস্টেও কাজ করে। সো গেল আমাদের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভগুলো নিয়ে। এবার আমরা আসবো হচ্ছে অ্যাটিপিক্যালস নিয়ে, মানে হচ্ছে যেগুলো গ্রাম স্টেইনে ভালোভাবে বোঝা যায় না। সো অ্যাটিপিক্যালগুলোর মধ্যে প্রথমেই আমরা বলতে পারি হচ্ছে একটা ব্যাকটেরিয়া আছে যেটা আসলে স্টেইন করার কোনো যোগ্যতাই নেই। কেন যোগ্যতা নাই? কারণ হচ্ছে তার সেল ওয়ালই নেই। সো সে কে আমরা জানি, সেল ওয়াল লেস। সে হচ্ছে মাইকোপ্লাজমা। সো এখান থেকে আমরা বলতে পারি মাইকোপ্লাজমার অ্যাগেনস্টে সেল ওয়ালের উপরে কার্যকর কোনো ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক দিলে সেটা কি কাজ করবে? করবে না। মানে সেল ওয়ালের উপর কার্যকরী যতগুলো অ্যান্টিবায়োটিক আছে, হোক সেটা বিটা ল্যাকটাম অথবা হোক সেটা গ্লাইকোপেপটাইড, কেউই কিন্তু মাইকোপ্লাজমার অ্যাগেনস্টে কাজ করতে পারবে না। তারপরে আসে হচ্ছে আমার অ্যাসিড ফাস্ট। অ্যাসিড ফাস্টের মধ্যে কে কে আছে? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, আর আছে কিছু অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়াম। অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়াম। সো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি আর অ্যাটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়াম। এখন এরা অ্যাসিড ফাস্ট কেন? কারণ হচ্ছে এদের সেল ওয়ালে আমার একটা আলাদা এক্সট্রা লেয়ার থাকে, অ্যারাবিনোজ বা অ্যারাবিনো গ্লাইকানের তৈরি একটা আলাদা লেয়ার থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে, যেটার পাশাপাশি একটা মাইকোলিক অ্যাসিড এর তৈরি একটা অ্যাটিপিক্যাল সেল মেমব্রেন থাকে, অ্যাটিপিক্যাল সেল ওয়াল। মাইকোলিক অ্যাসিডের একটা অ্যাটিপিক্যাল সেল ওয়াল থাকে, যে সেল ওয়ালটা মোস্ট অফ দ্য ড্রাগ যেগুলো আমরা পড়ি, যেগুলো আমরা নর্মালি অ্যান্টিবায়োটিক হিসেবে চিনি, তাদের অ্যাগেনস্টে অনেক বেশি রেজিস্ট্যান্স শো করে, তাদেরকে সেলের ভিতরে ঢুকতেই দেয় না। সো এই অ্যাসিড ফাস্ট, এই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস লেপ্রি, এদের ট্রিটমেন্টের জন্য কিন্তু আলাদা ড্রাগ লাগে, যেমন আইসোনিয়াজাইড, পাইরাজিনামাইড, ইথামবিউটল। সো এই ধরনের আলাদা অ্যান্টিবায়োটিক দরকার। রেগুলার অ্যান্টিবায়োটিক সেটা হচ্ছে রিফাম্পিন বা রিফাম্পিসিন। তারপরে হচ্ছে স্পাইরোশিট। এরা হচ্ছে খুবই স্পাইরালি থাকে, এদের শেপটা থাকে অনেকটা এইরকম। এই হচ্ছে একটা স্পাইরোশিটের স্ট্রাকচার। স্পাইরোশিটের মধ্যে কে আছে? স্পাইরোশিটের মধ্যে হচ্ছে আসে আমাদের ট্রেপোনেমা প্যালিডাম। তারপরে আছে আমাদের বোরেলিয়া, বানানটা ভুলেছে। বোরেলিয়ার ভিতরে দুইটা স্পিসিস আছে, বার্গডরফেরি আর হচ্ছে রিকারেন্টিস। তারপরে আছে হচ্ছে আমাদের লেপ্টোস্পাইরা। এরা হচ্ছে স্পাইরোশিট। এদেরকে দেখার জন্য আমরা বেসিক্যালি ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি করে থাকি। এরপরে আছে হচ্ছে আরও একটা স্পেশাল অ্যাটিপিক্যাল হচ্ছে অব্লিগেট ইন্টারসেলুলার। সো এই অব্লিগেট ইন্ট্রাসেলুলার, এদের এক্সাম্পলের মধ্যে দুইটা বড় বড় ক্রাইটেরিয়া পড়ে। একটা হচ্ছে অ্যাক্টিনোমাইসিস ফ্যামিলি পড়ে, একটা হচ্ছে ক্লামাইডিয়া, আরেকটা হচ্ছে রিকেটশিয়া। সো ক্লামাইডিয়া হচ্ছে একটা জেনাস। এটাকে যদি আমরা তার ফ্যামিলি হিসেবে জানতে চাই, তার ফ্যামিলিটা হচ্ছে এইরকম, জাস্ট আই এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে AEA, ওটাই হইতেছে তার ফ্যামিলি। যার বাদ দেই আমরা
এখানে এতটুকুই সীমাবদ্ধ রাখি যে ক্লামাইডিয়া হচ্ছে একটা জেনাস, আর রিকেটশিয়া এটা একটা ফ্যামিলি। এই ক্লামাইডিয়ার ভিতরে অনেকগুলো আছে। ক্লামাইডিয়া ট্র্যাকোম্যাটিস, ক্লামাইডিয়া নিউমোনি, তারপরে আছে হচ্ছে ক্লামাইডিয়া সেটিসি। সিটাসি। সো ক্লামাইডিয়া ট্র্যাকোম্যাটিস, ক্লামাইডিয়া নিউমোনি, ক্লামাইডিয়া সিটাসি। আর ফ্যামিলি রিকেটশিয়া ফ্যামিলির ভিতরে স্পিসি জেনাস আছে কতগুলা। জেনাসের মধ্যে প্রথমেই হচ্ছে রিকেটশিয়া, নিজেই একটা জেনাস। রিকেটশিয়ার ভিতরে রিকেটশি একটা স্পিসিস। আরেকটা হচ্ছে রিকেটশিয়া প্রওয়াজেস্কি। রিকেটশিয়া প্রওয়াজেকি, রিকেটশিয়া প্রওয়াজেকি, এগুলো হচ্ছে রিকেটশিয়ার দুইটা স্পিসিস। তারপরে রিকেটশিয়া ফ্যামিলির আর কে আছে? রিকেটশিয়া ফ্যামিলির আর জেনাস হচ্ছে কক্সিয়েলা। কক্সিয়েলার ভিতরে অনেকগুলো স্পিসিস আছে। এদের মধ্যে কক্সিয়েলা ব্রুনেট্টি, এটা আমাদের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট মেডিক্যালি, কক্সিয়েলা ব্রুনেট্টি। তারপরে আছে হচ্ছে আর্লিশিয়া, হচ্ছে আর্লিশিয়া স্যাফেনেন্সিস। আর আছে হচ্ছে অ্যানাপ্লাজমা। ফ্যাগোসাইটোফাইলাম। কক্সিয়েলা ব্রুনেট্টি, এইগুলো হচ্ছে আমাদের রিকেটশিয়া এর অন্তর্গত। এরপরে আরও একটা অ্যাটিপিক্যাল আছে। সেই অ্যাটিপিক্যালটা হচ্ছে আমাদের অ্যাক্টিনোমাইসিস বা অ্যাক্টিনোমাইসিটিস। এই অ্যাক্টিনোমাইসিটিস এটা হচ্ছে তাদের ফ্যামিলিটা হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিসের স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সটা হলো এরা বেসিক্যালি অনেকগুলো ফিলামেন্ট ফর্ম করে থাকে, অনেকটা ছত্রাকের মতো। এরা ফিলামেন্টাস। বাইরে থেকে দেখতে মনে হয় যেন এরা ছত্রাক, বাট বেসিক্যালি এরা ব্যাকটেরিয়া। সো এই অ্যাক্টিনোমাইসিটিসের ভিতরে আছে হচ্ছে অ্যাক্টিনোমাইসিস ইসরায়েলি, পৃথিবীর সবচেয়ে জঘন্য দেশে আবিষ্কার হয়েছে এটা। আর হচ্ছে নোকার্ডিয়া অ্যাস্ট্রয়েডস। আমরা আগেই বলছিলাম অ্যাক্টিনোমাইসিস ইসরায়েলি আর নোকার্ডিয়া অ্যাস্ট্রয়েডস, মনে আছে কিনা? গ্রাম পজিটিভের সময় বলছিলাম এরা কিন্তু গ্রাম ভ্যারিয়েবল। বেসিক্যালি এদের স্ট্রাকচার, সেল ওয়ালের স্ট্রাকচার গ্রাম পজিটিভের মতোই, কিন্তু এরা গ্রাম ভ্যারিয়েবল। অ্যাক্টিনোমাইসিস ইসরায়েলি এ হচ্ছে অ্যানারোবিক, আর নোকার্ডিয়া অ্যাস্ট্রয়েডস এ আবার অ্যারোবিক। সো এই গেল বেসিক্যালি আমাদের ব্যাকটেরিয়ার ওভারঅল ক্লাসিফিকেশন। সো
ব্যাকটেরিয়ার ওভারঅল ক্লাসিফিকেশন রিলেটেড এই ক্লাসটা আমি জানি ক্লাসিফিকেশনটা মনে রাখাটা খুবই খুবই টাফ। আমার নিজের জন্য অনেক বেশি টাফ লাগছিল, আমার নিজেরই অনেকবার পড়া লাগছে, বাট আলটিমেটলি কিছু করার নাই। আমরা যদি ওভারঅল ব্যাকটেরিয়ার অ্যাকশন বা ওভারঅল যদি একটা ভালো অ্যান্টিবায়োটিক সম্পর্কে ধারণা রাখতে চাই, তাহলে কিন্তু এই ক্লাসিফিকেশনটা আমাদের মনে রাখতে হবে। পাশাপাশি এই ক্লাসিফিকেশনটা আমাদের একটু হেল্পও করবে। যেমন আমি যদি বলি যে টেট্রাসাইক্লিন বা ডক্সিসাইক্লিনের একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল, একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এরা কিছু অ্যাটিপিক্যাল ব্যাকটেরিয়ার উপরে কাজ করে, যেমন অ্যাক্টিনোমাইসিস, এর উপরে কিন্তু ডক্সিসাইক্লিন কাজ করে। এই যে অব্লিগেট ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, এদের উপরে ডক্সিসাইক্লিন কাজ করে। সো যখন আমরা টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন বা ম্যাক্রোলাইটসের যদি বলি যে ডক্সিসাইক্লিনের একটা ইন্ডিকেশন বলো, তখন কিন্তু বা ডক্সিসাইক্লিনের যদি বলে যে স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিনের ব্যাকটেরিয়াল স্পেকট্রাম বলো, তখন কিন্তু আমরা একটু মনে রাখলেই হবে যে অব্লিগেট ইন্টারসেলুলার। সো সেখান থেকে যদি আমরা আগেই এটা জানি, তাইলে অব্লিগেট ইন্টারসেলুলার কারা কারা সেটা কিন্তু আমরা ইজিলি বলে ফেলতে পারবো। না হলে কিন্তু ডক্সিসাইক্লিনের অন্যান্য যেসব ব্যাকটেরিয়া আছে, এক্সাম্পল আছে, অন্যান্য যেসব গ্রাম পজিটিভ আছে, গ্রাম নেগেটিভের উপরে ডক্সিসাইক্লিন কাজ করে, তাদের সাথে কিন্তু আমরা এদেরকে গুলিয়ে ফেলবো যদি এইভাবে আগে থেকে একবার ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশনটা পুরোপুরি না পড়ি। পাশাপাশি এই ক্লাসিফিকেশনটা আমাদের মাইক্রোবায়োলজিতে তো কাজে লাগবে, অবশ্যই লাগবে। যেমন আমাকে যদি এখন বলে যে সিউডোমোনাস অ্যারোজিনোসা এই সম্পর্কে 5টা পয়েন্ট বলতে, তাইলে কিন্তু আমি সিউডোমোনাস অ্যারোজিনোসা সম্পর্কে বলতে পারবো। কীভাবে বলতে পারবো দেখি। সিউডোমোনাস অ্যারোজিনোসাটা আসছে কোত্থেকে? সিউডোমোনাস অ্যারোজিনোসাটা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, একটা গেল। 2 নাম্বার, সিউডোমোনাস অ্যারোজিনোসা একটা রড। 3 নাম্বার হচ্ছে সে সিউডোমোনাস অ্যারোজিনোসা একটা ট্রু ব্যাসিলাই। 4 নাম্বার হচ্ছে সিউডোমোনাস অ্যারিজিনোসা ল্যাকটেস ফার্মেন্টেশন করে না, এই যে নো কালার চেঞ্জ, ল্যাকটেস ফার্মেন্টেশন করে না। 5 নাম্বার হচ্ছে সিউডোমোনাস অ্যারোজিনোসা অক্সিডেজ পজিটিভ মানে হচ্ছে সিউডোমোনাস অ্যারোজিনোসা একটা অ্যারোবিক ব্যাকটেরিয়া। সো এইভাবে কিন্তু এই ক্লাসিফিকেশনটা দিয়ে আলটিমেটলি এইভাবে যদি ক্লাসিফাইটা, এই ছকটা যদি আমার সামনে থাকে, আমার টেবিলের সামনে যদি এই ছকটা থাকে, ফুল ছকটা, তাহলে কিন্তু আমার বাকিগুলোর সাথে গোলাবে না। সো এইটাই ছিল আমার আজকের ক্লাসের মেইন উদ্দেশ্য। সো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে এই যে এই ব্যাকটেরিয়াগুলা দিয়ে কে কোন ধরনের ডিজিজ করে সেইটা আরও বেশি ভয়ানক এবং আরও বেশি খতরনাক হতে চলেছে, ভয়াবহ হতে চলেছে। বাট আমি চেষ্টা করব সর্বোচ্চ সিম্পলিফাই করার চেষ্টা করব। এটা যদি আপনি লেন্স থেকে এই ছক ছাড়া পড়তে চাইতেন, তাইলে কিন্তু আপনার মনে করেন যে মোটামুটি 3 থেকে 4 দিন লেগে যেত শুধু গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভগুলোর জন্য। সো আমার রিকোয়েস্ট থাকবে, আমি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটাকে একটা পেজে আনতে পারি নাই, আপনারা একটা পেজের মধ্যেই গ্রাম নেগেটিভের পুরো ক্লাসিফিকেশনটাকে আটানোর চেষ্টা করবেন। সো আমি স্ক্রিনশট নেওয়ার জন্য কিছু টাইম দিচ্ছি। এটাকে আমরা বলি হচ্ছে গ্রাম নেগেটিভ রড। সেখান থেকে ব্যাসিলাইগুলার এইটার কন্টিনিউশন হইতেছে এইটা। এই যে এটা, আর এই যে এইটার কন্টিনিউশন হইতেছে এই যে নিচের এটা। সো এটা হচ্ছে স্পাইরোসিটের 3টা, এটা হচ্ছে অব্লিগেট ইন্টারসেলুলার, এই। সো ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে কে কোন ডিজিজ করে। সেই ক্লাসের জন্য প্রস্তুতি হিসাবে এই আজকের ক্লাসটা ভালোভাবে
আয়ত্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।